আওয়ার ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ইউনিট 1 এর চ্যাপ্টার 8 এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রির বেসিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1. কার্তেশীয় স্থানাঙ্ক বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সংক্রান্ত মৌলিক তথ্যাবলী। রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট বা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা কি? এখানে দেখুন একটা x অক্ষ আছে যেটা আনুভূমিক বরাবর, আর এখানে দেখুন একটা y অক্ষ আছে যেটা হচ্ছে উল্লম্ব বরাবর। তো এরকম ভাবে উল্লম্ব বরাবর একটা অক্ষ এবং আনুভূমিক বরাবর একটা অক্ষ নিয়ে যে কোঅর্ডিনেট সিস্টেম অর্থাৎ স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় সেটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট বা কার্তেশীয় স্থানাঙ্ক বলি। তাহলে আমরা এখানে জানলাম কি যে কার্তেশীয় স্থানাঙ্ক বা রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে টোটাল দুইটা অক্ষ আছে। তার একটা হচ্ছে x অক্ষ আর একটা y অক্ষ। x অক্ষটা কোনটা? আনুভূমিক বরাবর এই যে অক্ষটা, এটা হচ্ছে আমাদের x অক্ষ। আর y অক্ষ কোনটা? উল্লম্ব বরাবর যে অক্ষটা আছে এখানে, এটা হচ্ছে আমাদের y অক্ষ। এখন দেখুন এখানে x অক্ষ এবং y অক্ষ পরস্পরকে ছেদ করায় টোটাল 4টা পার্ট তৈরি হয়েছে। এই 4টা পার্টকে প্রত্যেকে এক একটা চতুর্ভাগ বলা হয়। অর্থাৎ x অক্ষ আর y অক্ষ মিলে টোটাল যে 4টা ভাগ তৈরি করে তাদের প্রত্যেককে কি বলা হয়? এক একটা চতুর্ভাগ বলা হয়। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। অর্থাৎ চতুর্ভাগ হিসাব করা হয় হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে। তাহলে আমরা জানলাম কি যে একটি রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে টোটাল 4টা চতুর্ভাগ থাকে। এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, তার বাম দিকেরটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, তার নিচেরটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, আর তার ডানেরটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। এখন এই রেক্ট্যাঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমে আমরা যদি x অক্ষের উপর কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নিই, ধরুন x অক্ষের উপরে এই বিন্দুটার স্থানাঙ্ক নিলাম, তো এই বিন্দুটার স্থানাঙ্ক কত হবে? 3,0। অর্থাৎ x অক্ষের উপরে কোনো বিন্দু নিলে সেই বিন্দুর x এর মানটা থাকে আর y এর মানটা 0 হয়। অর্থাৎ x অক্ষের উপরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক কত? x, 0। অর্থাৎ x অক্ষের উপরে আপনি যে কোনো একটা বিন্দু নিলে সেটার x এর মানটা হবে এবং y এর মানটার পরিবর্তে কত বসবে? 0 বসবে। আবার অনুরূপভাবে যদি আমরা y অক্ষের উপরে কোনো একটা বিন্দু নিই, ধরুন আমরা এখানে একটা বিন্দু নিলাম, এখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত? 0,3। অর্থাৎ x এর মান হচ্ছে 0 আর y এর মান 3। এরকম ভাবে আমরা y অক্ষের উপরে যত বিন্দু নেব না কেন সব বিন্দুরই x এর মান কত হবে? 0 হবে, আর y এর মানটা ওই বিন্দুর মানের সমান হবে। অর্থাৎ y অক্ষের উপরে আমরা যদি কোনো একটা বিন্দু নিই তাহলে সেই বিন্দুটার স্থানাঙ্ক কি হবে? 0, y হবে। অর্থাৎ x অক্ষের উপরে কোনো একটা বিন্দু নিলে y এর মান 0 হবে, আর y অক্ষের উপরে কোনো একটা বিন্দু নিলে x এর মান 0 হবে। এখন এই যে x অক্ষ আর y অক্ষ মিলে 4টা চতুর্ভাগ তৈরি হলো, কোন চতুর্ভাগে x এর এবং y এর চিহ্ন কি হবে সেটা জানবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম চতুর্ভাগ। এখন এটা বোঝার জন্য আমরা প্রথম চতুর্ভাগে যে কোনো একটা বিন্দু নিই। ধরুন আমরা এখানে একটা বিন্দু নিলাম, তো এই বিন্দুর x এর মান কত? 5 আর y এর মান কত? 3। অর্থাৎ x অক্ষের উপরে কোনো একটা বিন্দু নিলে সেই বিন্দুর x এর মানও যেমন পজিটিভ হয় তেমনি y এর মানও পজিটিভ হয়। অর্থাৎ প্রথম চতুর্ভাগে যে কোনো বিন্দুর x এর মান পজিটিভ, y এর মানও পজিটিভ। অর্থাৎ প্রথম চতুর্ভাগে কি হবে? x এবং y দুইটাই পজিটিভ হবে। আবার দ্বিতীয় চতুর্ভাগে যদি আমরা কোনো একটা বিন্দু নিই, ধরুন এই বিন্দুটা নিলাম, তাহলে এই বিন্দুর x এর মান কত? -5 আর y এর মান কত? y এর মান হচ্ছে 3। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগের কোনো একটা বিন্দুর x এর মান কি হবে? নেগেটিভ, আর y এর মান হবে হচ্ছে পজিটিভ। অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে x হচ্ছে নেগেটিভ আর y হচ্ছে পজিটিভ। এখন আমরা যদি তৃতীয় চতুর্ভাগে কোনো একটা বিন্দু নিই, ধরুন এই বিন্দুটা নিলাম, তাহলে এখানে x এর মান কত? x এর মান হচ্ছে -5 আর y এর মান কত? y এর মান হচ্ছে -3। অর্থাৎ তৃতীয় চতুর্ভাগে যদি আমি কোনো একটা বিন্দু নিই তাহলে ওই বিন্দুর x এর মানও নেগেটিভ হবে, আবার y এর মানও নেগেটিভ হবে। অর্থাৎ আমাদের তৃতীয় চতুর্ভাগের x এর মানও নেগেটিভ, y এর মানও নেগেটিভ। এখন যদি আমি চতুর্থ চতুর্ভাগে কোনো একটি বিন্দু নিই, ধরুন এই বিন্দুটা নিলাম, তাহলে এই বিন্দুর x এর মান কত? x এর মান হচ্ছে 5 আর y এর মান কত? y এর মান হচ্ছে -3। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে x এর মান হয় পজিটিভ আর y এর মান হয় হচ্ছে নেগেটিভ। অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে যতগুলা বিন্দু আছে প্রত্যেকটা বিন্দুর x এর মান হচ্ছে পজিটিভ আর y এর মান হচ্ছে কি? নেগেটিভ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এখান থেকে জানলাম হচ্ছে প্রথম চতুর্ভাগে দুইটাই পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগে x নেগেটিভ y পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে দুইটাই নেগেটিভ, আর চতুর্থ চতুর্ভাগে হচ্ছে x পজিটিভ কিন্তু y নেগেটিভ। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ডের ডেফিনেশন জানবো। এইগুলো আমরা জানি, তারপরেও এগুলা মাঝে মাঝে এলোমেলো হয়ে যায়। যাতে এলোমেলো না হয়ে যায় এই জন্য আমি এইগুলার ডেফিনেশন স্পেসিফিক ভাবে দিয়ে দিচ্ছি। প্রথম যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে কি? কোয়াড্রেন্ট মানে হচ্ছে চতুর্ভাগ। অর্থাৎ এখানে x অক্ষ আর y অক্ষ মিলে যে 4টা অংশ তৈরি করছে অর্থাৎ 4টা ভাগ তৈরি করছে, এই প্রত্যেকটা ভাগকে এক একটা কোঅর্ডিনেটস বলা হয়। কোঅর্ডিনেটস মানে কি? চতুর্ভাগ। এরপরে আছে x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট। x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট মানে কি? x কোঅর্ডিনেট আর y কোঅর্ডিনেট মানে হচ্ছে কোনো একটা বিন্দুর মান। যেমন ধরুন এই বিন্দুর x এর মান কত? -5। এটা কিন্তু এই বিন্দুর x এর মান। আবার এই বিন্দুর y এর মান কত? এই বিন্দুর y এর মান হচ্ছে -3। এটা কিসের মান? y এর মান। এখন এই যে x এর মান -3 এটাকে বলা হয় x কোঅর্ডিনেট, আর এই যে y এর মান -3 এটাকে বলা হয় কি? y কোঅর্ডিনেট। তার মানে কোঅর্ডিনেট মানে কি? কোঅর্ডিনেট মানে হচ্ছে বিন্দুর মান।
এরপরে হচ্ছে এক্স ইন্টারসেপ্ট আর ওয়াই ইন্টারসেপ্ট। এখন এই এক্স ইন্টারসেপ্ট বা ওয়াই ইন্টারসেপ্ট কি এটা বোঝানোর জন্য আমি এখানে একটা রেখা আঁকি, তাহলে বোঝাতে একটু সুবিধা হবে। ধরুন এখানে আমি এই একটি রেখা আঁকলাম। এখন এই রেখা এক্স অক্ষের কোন বিন্দুতে ছেদ করছে? এই বিন্দুতে, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত ছেদ করছে। এটার মান কত? 2। আর এই যে রেখাটা অর্থাৎ এবি যে রেখাটা, এই রেখাটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ছেদ করছে? ওয়াই অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে। তাহলে এখান থেকে এই মানটা কত? এই মানটাও কিন্তু 2। এখন এই এবি রেখাটা এক্স অক্ষকে যতটুকু অংশ ছেদ করছে অর্থাৎ এই যে 2, এটাকেই বলা হয় হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। আর এই এবি রেখাটা ওয়াই অক্ষকে যতটুকু অংশে ছেদ করছে অর্থাৎ নিচের দিকে 2, এটাকে বলা হয় হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট। তাহলে এক্স ইন্টারসেপ্ট কি? কোনো একটা রেখা এক্স অক্ষকে যতটুকু ছেদ করছে তার পরিমাণ হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। আর ওয়াই ইন্টারসেপ্ট কি? কোনো একটি রেখা ওয়াই অক্ষকে যতটুকু ছেদ করছে সেটার পরিমাণ। অর্থাৎ ইন্টারসেপ্টকে আমরা সহজে কি লিখতে পারি? ইন্টারসেপ্টকে আমরা সহজে রেখার ছেদাংশ লিখতে পারি, অর্থাৎ কোনো একটি রেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যতটুকু অংশ ছেদ করছে সেটার ছেদাংশ। 2, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় দূরত্ব বের করা। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে দূরত্ব বের করতে হয় সেটা আমরা জানবো। ধরুন এখানে আমাদের একটা বিন্দু আছে। এখন এই বিন্দুটার স্থানাঙ্ক কত? এটার x এর মান হচ্ছে 5 আর এটার y এর মান হচ্ছে কত? 3। এখন আমাকে যদি বলা হয় এই বিন্দুটা অর্থাৎ 5,3 এই বিন্দুটার দূরত্ব বের করো, তাহলে আমরা কিভাবে বের করব? এখন এই বিন্দুটার দূরত্ব মূল বিন্দু থেকে বের করা যেতে পারে, আবার x অক্ষ থেকে বের করা যেতে পারে, আবার y অক্ষ থেকে বের করা যেতে পারে, বা অন্য আরেকটা বিন্দু থেকে বের করা যেতে পারে। এই 4টা কন্ডিশনই আমরা এখন এক এক করে জানবো। প্রথমে আসুন যদি x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব বের করতে বলে, অর্থাৎ আমাদের 5,3 বিন্দুটার দূরত্ব যদি আমাদের এই যে x অক্ষটা আছে এই x অক্ষটা থেকে বের করতে বলে তখন কত হবে? এখন x অক্ষ থেকে 5,3 বিন্দুটার দূরত্ব কিভাবে বের করব? 5,3 বিন্দু থেকে যদি আমরা নিচের দিকে এভাবে লম্ব টানি, তাহলে এই যে দূরত্বটা হয় এই দূরত্বটা হচ্ছে x অক্ষ থেকে 5, বিন্দুর দূরত্ব। এখন এই যে দূরত্বটা বা এই যে বিন্দু থেকে এই পর্যন্ত যে দূরত্ব এটার মান কত? এটার মান কত? এটার মান হচ্ছে 3। অর্থাৎ 5,3 বিন্দু থেকে x অক্ষের দূরত্ব কত? 3। আবার আমরা এখানে যে y অক্ষ আছে এই y অক্ষ থেকে যদি 5,3 বিন্দুটার দূরত্ব বের করতে চাই তাহলে দূরত্ব কি হবে? দূরত্ব হবে হচ্ছে 5,3 বিন্দু থেকে y অক্ষের উপরে হচ্ছে লম্ব, অর্থাৎ এইখানে আমি যে রেখাটা আঁকতেছি এই রেখাটা। এখন এই রেখাটার মান কত? এই রেখাটার মান হচ্ছে অবশ্যই 5। তাহলে আমরা এখানে পেলাম কি 5,3 বিন্দুটার দূরত্ব x অক্ষ থেকে 3 আর y অক্ষ থেকে 5। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে এই 5,3 বিন্দুটার দূরত্ব x অক্ষ থেকে দূরত্ব হচ্ছে y এর মানের সমান। x অক্ষ থেকে দূরত্ব y এর মানের সমান, আর y অক্ষ থেকে যে দূরত্ব অর্থাৎ 5 এটা কি x এর মানের সমান। অর্থাৎ কোনো একটা বিন্দুর দূরত্ব যদি x অক্ষ থেকে হিসাব করি তাহলে সেটা কি হয়? y এর মানের সমান হয়, y এর মানের সমান হয়। আর যদি ওই বিন্দুটার দূরত্ব y অক্ষ থেকে হিসাব করি তাহলে কিসের মানের সমান হয়? x এর মানের সমান হয়। অর্থাৎ কোনো একটা বিন্দুর দূরত্ব যদি আমাদের x অক্ষ থেকে বের করতে বলে তাহলে আমরা y এর মান লিখে দেব, আর যদি y অক্ষ থেকে বের করতে বলে তাহলে x এর মান লিখে দেব। বিষয়টা এখানে সূত্র আকারে দেওয়া আছে, দেখুন যে x অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব কিসের সমান? y এর মানের সমান। x অক্ষ থেকে দূরত্ব কিসের সমান? y এর মানের সমান। আর y অক্ষ থেকে দূরত্ব কি হবে? x এর মানের সমান। y অক্ষ থেকে দূরত্ব কি হবে? x এর মানের সমান। এখন এই যে মূল বিন্দু বা 0,0 যে বিন্দুটা, এই মূল বিন্দু বা 0,0 বিন্দু থেকে যদি আমরা এই 5,3 বিন্দুটার দূরত্ব বের করি তাহলে এই দূরত্বের মানটা কি হবে? অর্থাৎ আমরা মূল বিন্দু থেকে কোন একটি বিন্দুর দূরত্ব, অর্থাৎ আমি এই যে রেখাটা টানলাম এই রেখাটার দূরত্ব এইটা আসলে কত হবে এটা আমরা কিভাবে বের করব? বিষয়টা বোঝানোর জন্য আমি একটু নামকরণ করি। মূল বিন্দুকে আমরা সাধারণত ও দিয়ে ধরি, আর এই বিন্দুটার নাম দিলাম আমি এ, আর এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে বি, আর এই বিন্দুটার নাম ধরুন সি, যদিও আমাদের সিটা লাগবে না। এখন দেখুন ও এ বি এটা কিন্তু একটু সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে আমাদের, কেন? কারণ এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। এখন এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কি? অতিভুজ হচ্ছে ওবি। এখন কোন একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের মান কি হয়? অন্য দুইটা বাহুর স্কয়ারের বর্গমূলের সমান। অর্থাৎ ও থেকে এ এটা দূরত্ব কত? 5। আবার এ থেকে বি এটা দূরত্ব কত? 3। তাহলে আমাদের ও থেকে বি এটা দূরত্ব কি হবে? 5 এর স্কয়ার যোগ 3 এর স্কয়ার, এটার কি হবে? রুট হবে। কারণ অতিভুজের সূত্র আমরা কি জানি যে ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ারের স্কয়ার করে দুইটার রুট হয়। তার মানে মূল বিন্দু বা 0,0 বিন্দু থেকে কোন বিন্দুর দূরত্ব কিভাবে হিসাব করব? x এর যে মান থাকবে সেটার স্কয়ার, তারপরে y এর যে মান থাকবে সেটার স্কয়ার, তারপরে দুইটাকে যোগ করে রুট। অর্থাৎ 0,0 বিন্দু থেকে x, y বিন্দুর দূরত্ব কি হবে? এই x স্কয়ার আর y স্কয়ারের যোগফল হবে আর সেটার বর্গমূল হবে। অর্থাৎ মূল বিন্দু বা 0,0 বিন্দু থেকে x, y বিন্দুর দূরত্ব কত? এই x স্কয়ার আর y স্কয়ারের যোগ করে রুট।
এখন আসুন সবথেকে গুরুত্বপূর্ণ সূত্রে, অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব। ধরুন একটা বিন্দু দেওয়া আছে x1 y1 আর একটা বিন্দু দেওয়া আছে x2 y2। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে বের করব। ধরুন আমরা এখানে একটা বিন্দু ধরলাম, এটা হচ্ছে x1 y1, আর এখানে আমরা আরেকটা বিন্দু ধরলাম, ধরুন এই বিন্দুটা কত, এই বিন্দুটা হচ্ছে x2 আর y2। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটা, অর্থাৎ এই যে সরাসরি যে দূরত্বটা, এই দূরত্বটা কি হবে, অর্থাৎ এটাকে ধরলাম আমরা d। এখন এই d এর মান কি হবে, অর্থাৎ x1 y1 x2 y2 এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কি হবে বা কত হবে সেটা আমাদের বের করতে হবে। আমরা কিভাবে বের করব, এই বিষয়টা আসলে একটু জটিল এবং এই বিষয়ের যে ক্যালকুলেশন সেটাও অনেক বড়। আমি এই বড় ক্যালকুলেশন করে আপনাদের আর কষ্ট দিতে চাচ্ছি না, আমি খুব সহজ ভাষায় সূত্রটা বলতেছি, আপনারা খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওই দুইটা বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বের দেখুন তিনটা সূত্র আছে। তিনটা সূত্র মূলত সেম, একই সূত্র তিনটা ভাবে বা তিনটা ধরনে লেখা হয়েছে। প্রথমটা কি দেখুন, x1 - x2 এর হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার টোটালের রুট, অর্থাৎ x1 থেকে x2 বিয়োগ, তারপরে আবার y1 থেকে y2 বিয়োগ, তারপরে a স্কয়ার করে যোগ করে রুট হবে। আবার দ্বিতীয় সূত্রটা দেখুন, x2 - x1 এর স্কয়ার প্লাস y2 - y1 এর স্কয়ার টোটালের রুট, অর্থাৎ এখানে 2 গুলাকে আগে দেওয়া হয়েছে, অর্থাৎ x2 - x1, অর্থাৎ এখানে x2 আগে আর এখানে y2 - y1 অর্থাৎ y2 আগে। অর্থাৎ প্রথম সূত্রতে 1 গুলা আগে ছিল আর দ্বিতীয় সূত্রতে 2 গুলা আগে। আপনি যদি চান তাহলে এই একটা অংশে, অর্থাৎ প্রথম অংশে আপনি 2 আগে দিতে পারেন, পরের অংশে 1 আগে দিতে পারেন, বা যদি এখানে স্যার 1 আগে দেবেন এখানে 2 আগে দেবেন, কোনো সমস্যা নেই। এক্ষেত্রে কোনো সমস্যা হয় না, নেগেটিভ আসে না। কেন নেগেটিভ আসে না, কারণ এখানে স্কয়ার করা হচ্ছে এই জন্য। এখন আমি বলবো যে এই প্রথম যে দুইটা সূত্র, এই দুইটা ব্যবহার না করে 3 নাম্বার সূত্রটা ব্যবহার করা, কারণ 3 নাম্বার সূত্রটা হচ্ছে খুব কাজের একটা সূত্র। এটা আমি আবার একটু বলে দিই ডিটেইলসে। ডেল এক্স এর মানে হচ্ছে এক্স এর পার্থক্য, এক্স এর পার্থক্যের স্কয়ার প্লাস ডেল ওয়াই এর মানে হচ্ছে ওয়াই এর পার্থক্য, এটার স্কয়ার, তারপরে কি টোটালের রুট হবে। অর্থাৎ দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে বললে ওই দুইটা বিন্দুর x এর পার্থক্য বের করব, করে স্কয়ার করে দেব, তারপরে হচ্ছে ওই দুইটা বিন্দুর y এর পার্থক্য বের করব, করে স্কয়ার করে দেব, তারপরে যোগ করে রুট করে দেব, দিলে ওই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা পাবো। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিই, তাহলে এই জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে -5,2, আর এইদিকে এই বিন্দুটার স্থানাঙ্ক কত, এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 2, -3। এখন এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব। দেখুন বিন্দু দুইটা আমি আরেকবার একটু লিখি, -5,2 এটা হচ্ছে আমাদের একটা বিন্দু, আর আমাদের 2, -3 এটা হচ্ছে আরেকটা বিন্দু। এখন এই দুইটা বিন্দুর x এর পার্থক্য কত দেখুন তো, অর্থাৎ -5 থেকে 2 পর্যন্ত মোট কত ঘর হয়, -5 থেকে 0 পর্যন্ত 5 ঘর, আর 0 থেকে 2 পর্যন্ত আরো 2 ঘর, অর্থাৎ টোটাল এখানে 7 ঘর হয়। অর্থাৎ -5 অর্থাৎ -5 থেকে আপনি +2 পর্যন্ত যেতে গেলে মোট 7 ঘর হবে। আবার +2 থেকে যদি -3 পর্যন্ত যেতে চাই তাহলে এখানে কয় ঘর হবে দেখুন তো, 0 থেকে +2 পর্যন্ত 2 ঘর, আর 0 থেকে -3 পর্যন্ত আরো 3 ঘর, তাহলে টোটাল এখানে কত ঘর হবে, এখানে টোটাল 5 ঘর হবে। অর্থাৎ আমাদের এই দুইটা বিন্দুর x এর পার্থক্য অর্থাৎ ডেল x, এটার ভ্যালু কত 7, আর y এর পার্থক্য অর্থাৎ ডেল y এটা কত, এটা হচ্ছে 5। তাহলে এখানে আমি কি লিখতে পারবো যে x এর পার্থক্য 7, তাহলে 7 এর স্কয়ার প্লাস y এর পার্থক্য 5, তাহলে 5 এর স্কয়ার, টোটালের কত রুট, এটার যা মান আসবে সেটা হবে আমাদের অ্যানসার। অর্থাৎ 49 প্লাস হচ্ছে 5 5 25, টোটালের কত রুট। তাহলে এখানে টোটাল কত আসে, এখানে টোটাল আসে 74, তাহলে 74 এর রুট, তাহলে এই রুট 74 হচ্ছে আমাদের এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে কোনো একটা বিন্দুর দূরত্ব আমরা x অক্ষ থেকে কিভাবে বের করব, y অক্ষ থেকে কিভাবে বের করব, মূল বিন্দু থেকে কিভাবে বের করব, এবং যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বের করব। 3 সরলরেখার ঢাল বা শ্লোপ সংক্রান্ত বিষয় নিয়ে আমি যদি এক কথায় বলি তাহলে কোনো সরলরেখার ঢাল হচ্ছে ওই সরলরেখা কতটুকু খাড়া বা ওই সরলরেখা কতটুকু ঢালু তার পরিমাণই হচ্ছে ওই সরলরেখার ঢাল। অর্থাৎ একাধিক সরলরেখার মধ্যে যে সরলরেখাটা যত বেশি খাড়া হবে সেই সরলরেখার ঢাল তত বেশি হবে, অর্থাৎ সেই সরলরেখাটার ঢাল তত বড় হবে। আর যে সরলরেখা যত কম খাড়া হবে সেই সরলরেখার ঢাল তত ছোট হবে। আমি দুইটা সরলরেখা আঁকি তাহলে এই বিষয়টা বুঝতে আরো সুবিধা হবে। ধরুন এখানে এটা একটা সরলরেখা, এই সরলরেখাটার নাম আমি দিলাম হচ্ছে এবি, আর এখানে আমি আরেকটা সরলরেখা নিলাম যে সরলরেখাটার নাম আমি দিলাম হচ্ছে সিডি। এখন দেখুন এই এবি সরলরেখার থেকে সিডি সরলরেখাটা কিন্তু বেশি খাড়া, সুতরাং আমরা বলতে পারি কি যে এবি সরলরেখার থেকে সিডি সরলরেখাটার ঢাল কি হবে, বড় হবে বা বেশি হবে। এখন এই ঢাল সংক্রান্ত আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো, সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম জিনিসটি হচ্ছে কোনো একটি সরলরেখা যদি উপরের দিকে উঠতে থাকে, অর্থাৎ আপনি বাম দিক থেকে ডান দিকে আসবেন,
এখন বাম দিক থেকে ডান দিকে আসার সময় আপনার কাছে যদি মনে হয় যে ওই সরলরেখাটা উপরের দিকে উঠতেছে, তাহলে ওই সরলরেখাটার ঢাল অবশ্যই পজিটিভ হবে। যেমন আমি যদি বাম দিক থেকে ডান দিকে আসি, অর্থাৎ আমি যদি নেগেটিভ এক্স অক্ষ থেকে পজিটিভ এক্স অক্ষর দিকে আসি, তাহলে আমার মনে হবে কি যে এবি সরলরেখাটা উপরের দিকে উঠতেছে, আবার সিডি সরলরেখাটাও কি উপরের দিকে উঠতেছে। সুতরাং এই এবি এবং সিডি এই দুইটা সরলরেখার ঢালই কি হবে? পজিটিভ হবে। ঢালকে আমরা সাধারণত এম দিয়ে লিখি, সো এই এবি সরলরেখার ঢাল কি হবে? পজিটিভ হবে। আবার এখানে সিডি সরলরেখার ঢাল এটাও কি হবে? এটাও হচ্ছে পজিটিভ হবে, কারণ বাম দিক থেকে ডান দিকে গেলে আমাদের কাছে মনে হচ্ছে কি এই দুইটা সরলরেখা উপরের দিকে ওঠে। এখন আমি আরেকটি সরলরেখা আঁকি। ধরুন এই সরলরেখাটার আমি নাম দিলাম হচ্ছে ই এফ। এখন দেখুন আমি যদি ডান দিক থেকে বাম দিকে যাই, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ থেকে পজিটিভ এক্স অক্ষর দিকে যাই, তাহলে আমার কাছে কি মনে হবে? যে এই ই এফ রেখাটা নিচের দিকে নামতেছে। এখন যদি এরকম কোনো রেখা নিচের দিকে নামে, অর্থাৎ নেগেটিভ এক্স অক্ষ থেকে পজিটিভ এক্স অক্ষে যাওয়ার সময়, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় এরকম কোনো রেখা যদি নিচের দিকে নামে, তাহলে আমরা বলবো যে ওই রেখাটার ঢাল অবশ্যই নেগেটিভ হবে। অর্থাৎ ইএফ রেখার এই ঢালের মান যাই হোক না কেন, এই রেখাটা কি হবে? অবশ্যই ঢালের মানটা নেগেটিভ হবে। অর্থাৎ সহজ বাংলায় বাম দিক থেকে ডান দিকে যাওয়ার সময় কোনো সরলরেখা যদি মনে হয় উপরের দিকে উঠতেছে, তাহলে তাদের ঢাল পজিটিভ হবে। আর যদি মনে হয় কোনো সরলরেখা নিচের দিকে নামতেছে, তাহলে তার ঢাল অবশ্যই নেগেটিভ হবে। এখন ধরুন আমি এখানে আরেকটি সরলরেখা আঁকলাম। এই সরলরেখাটার আমি নাম দিলাম হচ্ছে জিএইচ। এখন দেখুন এই ইএফ আর জিএইচ এই দুইটা যে সরলরেখা, এই দুইটা সরলরেখা কি সমান্তরাল না? এই দুইটা সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা। এখন যদি এরকম দুইটা রেখা সমান্তরাল হয়, তাহলে ওই দুইটা রেখার ঢাল অবশ্যই সমান হবে, অর্থাৎ একই হবে। অর্থাৎ এই রেখাটার ঢালের মান যদি -5 হয়, তাহলে এই রেখাটার ঢালের মানও কি হবে? অবশ্যই -5 হবে। অর্থাৎ দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে অবশ্যই ওই দুইটা সরলরেখার ঢালের মান সমান হবে। সেটা হোক দুইটা -5 বা -2, যাই হোক না কেন দুইটার ঢালের মান কি হবে? অবশ্যই সমান হবে, মানে সেম হবে। এখন ধরুন আমরা আরেকটি রেখা আঁকলাম হচ্ছে আই জে, অর্থাৎ এই রেখাটার নাম দিলাম কি আমরা আই আর জে। এখন দেখুন এই এ বি আর আই জে এই দুইটা রেখা পরস্পরের উপরে কি লম্ব মনে হচ্ছে না? অর্থাৎ এই দুইটা রেখার যে ছেদ বিন্দু, এই বিন্দুর কোণটা কি 90 ডিগ্রি। অর্থাৎ এ বি আর আই জে এই দুইটা রেখা পরস্পরের উপরে লম্ব আমরা ধরে নিলাম। এখন যদি এরকম হয় যে দুইটা রেখা পরস্পরের উপরে লম্ব হবে, তাহলে ওই দুইটা রেখার ঢালের গুণফল অবশ্যই -1 হবে। অর্থাৎ ধরুন এই যে এ বি এই রেখাটার ঢাল আমরা ধরলাম কি m1, আর ধরুন আই জে এই রেখাটার ঢাল ধরলাম আমরা m2। তাহলে অবশ্যই এই যে ঢালের গুণফল, অর্থাৎ m1 আর m2 এই গুণফলটার ভ্যালু অবশ্যই কি হবে? -1 হবে। অর্থাৎ দুইটা রেখা যদি এরকম পরস্পরের উপরে লম্ব হয়, অর্থাৎ এখানে ab আর ij যেমন পরস্পরের উপরে লম্ব, তাহলে অবশ্যই ওই দুইটা রেখার ঢালের গুণফল -1 হবে। এখন ধরুন আমরা সিডি সরলরেখার উপরে কয়েকটি বিন্দু নিলাম। ধরুন এখানে আমি একটা বিন্দু নিলাম, এখানে আরেকটি বিন্দু নিলাম, এখানে ধরুন আরো একটি বিন্দু নিলাম। ধরুন এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে P1, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে P2, এই বিন্দুটার নাম দিলাম ধরুন P3। এখন এরকম যদি কোনো সরলরেখার উপরে আমরা একাধিক বিন্দু নিই, তাহলে যে কোনো দুইটা বিন্দু নিয়ে আমরা যদি ওই সরলরেখার ঢালটা বের করি, তাহলে ওই ঢালের মান সবসময় সমান হবে। অর্থাৎ P1 আর P2 এই দুইটা বিন্দু নিয়ে যদি আমরা এই সরলরেখার ঢাল বের করি, তাহলে এই ঢালের মানটা যা হবে, P2 আর P3 এই দুইটা বিন্দু নিয়ে সরলরেখার ঢাল বের করলেও কি ঢালের মানটা একই থাকবে। আবার আমি যদি P1 এবং P3 এই দুইটা বিন্দু নিয়ে একটি সরলরেখার ঢাল বের করি, অর্থাৎ এই সিডি সরলরেখার ঢালটা বের করি, তাহলে ঢালের মান কি হবে? একই থাকবে। অর্থাৎ আমাদের একটা সরলরেখার উপরে যতগুলা বিন্দু থাক না কেন, 3টা 4টা 5টা 6টা যতগুলা বিন্দু নিই না কেন, আমরা যে কোনো দুইটা বিন্দুর ঢাল বের করলে ওই ঢালের মানটা সবসময় একই থাকবে। এটা কিন্তু আমাদের একটা শর্টকাট টেকনিক। এখন আমরা কোন একটি সরলরেখার ঢাল কিভাবে বের করব বা কোন সূত্র দিয়ে বের করব, এটা আমি বলবো। তবে এটা বলার আগে এতক্ষণ যে বিষয়গুলো পড়ালাম, অর্থাৎ যে 6টা বিষয় পড়ালাম, এই 6টা বিষয় আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। প্রথম বিষয়টা কি ছিল? যে কোন সরলরেখা যত খাড়া হবে তার ঢাল তত বড় হবে, কোন সরলরেখা যত কম খাড়া হবে তার ঢাল তত ছোট হবে। দ্বিতীয় বিষয়টা কি ছিল? যে কোন সরলরেখা বাম থেকে ডানে যাওয়ার সময় যদি মনে হয় উপরের দিকে উঠতেছে, তাহলে ওই সরলরেখার ঢাল পজিটিভ হবে। তৃতীয় বিষয়টা কি ছিল? তৃতীয় বিষয়টা ছিল কোন সরলরেখা যদি বাম থেকে ডানে যাওয়ার সময় মনে হয় যে নিচের দিকে নামতেছে, তাহলে ওই সরলরেখাটার ঢাল নেগেটিভ হবে। চতুর্থ বিষয়টা কি ছিল? দুইটা সরলরেখা যদি পরস্পর সমান্তরাল হয়, দুইটা বা তিনটা বা চারটা বা যতগুলো সরলরেখা হোক না কেন, পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল অবশ্যই সমান হবে। পঞ্চম বিষয়টা কি ছিল? দুইটা সরলরেখা যদি পরস্পরের উপরে লম্ব হয়, অর্থাৎ ওদের ছেদবিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, তাহলে ওই সরলরেখা দুইটার ঢালের গুণফল অবশ্যই -1 হবে। আর ষষ্ঠ বিষয় বা স্পেশাল টেকনিকটা কি ছিল? যে একাধিক বিন্দু যদি একটা সরলরেখার উপরে অবস্থিত হয়,
তাহলে ওই বিন্দুগুলোর মধ্যে যে কোনো দুইটা বিন্দু নিয়ে ঢাল বের করলে সবসময় ঢালের মান কি হবে, সমান হবে। এখন আসুন আমরা জানি যে ঢালের মানটা কিভাবে বের করব। প্রথম যে সূত্রটা আছে সেটা কি, এক্স অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব কোনো একটি রেখার ঢাল কত, শূন্য। অর্থাৎ কোনো একটি রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, এক্স অক্ষের সমান্তরাল মানে কি, y অক্ষের উপরে লম্ব। এখন কোনো একটি সরলরেখা যদি এরকম এক্স অক্ষের সমান্তরাল হয় বা y অক্ষের উপরে লম্ব হয়, তাহলে আমরা বলতে পারবো যে ওই সরলরেখার ঢাল হচ্ছে শূন্য। অর্থাৎ এক্স অক্ষগামী কোনো একটি সরলরেখার ঢাল কত, শূন্য। দ্বিতীয় সূত্রটি হচ্ছে y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপরে লম্ব কোনো একটি রেখার ঢাল কত, ইনফিনিটি বা অসীম। অর্থাৎ কোনো একটি সরলরেখা যদি y অক্ষের সমান্তরাল হয় বা x অক্ষের উপরে লম্ব হয়, তাহলে ওই সরলরেখার ঢাল কত হবে, ওই সরলরেখার ঢাল হবে হচ্ছে ইনফিনিটি বা অসীম। 3 নম্বর সূত্র হচ্ছে মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু এবং x, y বিন্দুগামী কোনো একটি সরলরেখার ঢাল কত হবে। মূল বিন্দু এবং x, y বিন্দুগামী কোনো একটি সরলরেখার ঢাল হবে হচ্ছে y এর মান ভাগ x এর মান। অর্থাৎ ওই বিন্দুর y এর মান আর নিচে ওই বিন্দুর x এর মান দেবেন, দিয়ে দুইটাকে ভাগ করবেন, করলে যে মানটা আসবে সেটাই হবে হচ্ছে ওই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল, অর্থাৎ মূল বিন্দুগামী কোনো একটি সরলরেখার ঢাল। আর এখানে x এবং y এর মান বসানোর সময় কিন্তু অবশ্যই চিহ্ন সহ বসাতে হবে, কারণ আমরা আগেই জানছি কি যে সরলরেখার ঢালের মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। সো এখানে অবশ্যই x আর y বসানোর সময় চিহ্ন সহ বসাতে হবে। এখন x1 y1 এবং x2 y2 এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে, এই দুইটা বিন্দুগামী সরলরেখার ঢাল কি হবে, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, অথবা এটাকে y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1 লেখা যায়, অথবা এটাকে del y বাই del x লেখা যায়। অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, উপরে y দুইটার মানের পার্থক্য আর নিচে হচ্ছে x দুইটার মানের পার্থক্য। তবে এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্রমটা ঠিক রাখতে হবে। অর্থাৎ আপনি যদি উপরে y আগে দেন তাহলে নিচে অবশ্যই y আগে দিতে হবে, আপনি যদি উপরে 2 আগে দেন তাহলে নিচে অবশ্যই 2 আগে দিতে হবে। যদি না দেন তাহলে কিন্তু অ্যানসার চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি উপরে 1 আগে দেন নিচে 2 দেন, আবার উপরে 2 দেন নিচে 1 দেন, এরকম করেন, তাহলে কিন্তু অ্যানসার ভুল আসবে। অর্থাৎ আপনারা ঢাল বের করার সময় যদি 1 উপরে আগে দেন তাহলে নিচেও অবশ্যই 1 আগে দেবেন, আর যদি উপরে 2 আগে দেন তাহলে নিচে অবশ্যই 2 আগে দেবেন। আর del y বাই del x মানে কি, যে y এর পার্থক্যটা এখানে উপরে বসবে আর নিচে হচ্ছে x এর পার্থক্যটা নিচে বসবে। এটা কখন কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা ম্যাথে বিস্তারিত আলোচনা করব। তাহলে এখানে একটা বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ যেটা খেয়াল রাখতে হবে সেটা কি, যে ঢাল বের করার সময় অবশ্যই ক্রমটা ঠিক রাখতে হবে। অর্থাৎ 1 আগে হলে দুইটার 1 আগে হবে উপরে নিচে, আর 2 আগে হলে উপরে নিচে দুইটার 2 আগে হবে। কিন্তু যখন আমরা বিন্দুর মান বের করছিলাম, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, তখন এই ক্ষেত্রে কিন্তু আমাদের 1 2 আগে রাখার এরকম কোনো নির্দিষ্ট কোনো সিরিয়াল ছিল না। অর্থাৎ আমরা চাইলে 1 2 যে কোনো একটাকে আগে রাখতে পারতাম, সব ক্ষেত্রে অ্যান্সার আমাদের একই আসতো। কিন্তু আমাদের ঢাল বের করার সময় কিন্তু ওইটা হবে না। সো ঢাল বের করার সময় এই বিষয়টা অবশ্যই কেয়ারফুল থাকবেন। 5 নম্বর সূত্রে কি দেওয়া আছে, কোন সরলরেখার সমীকরণ y = mx + c হলে ওই সরলরেখার ঢাল m হবে। অর্থাৎ ধরুন y = mx + c আকারে আমরা কোনো একটি সরলরেখাকে প্রকাশ করলাম, অর্থাৎ কোনো একটি সরলরেখাকে এই ফরম্যাটে লিখলাম। লেখার পরে x এর যে সহগটা অর্থাৎ x এর সাথে যেটা আছে m, এই m টাই হবে হচ্ছে ওই সরলরেখাটার ঢাল। 6 নম্বর সূত্রটি কি দেওয়া আছে, কোন সরলরেখার সমীকরণ ax + by + c = 0 হলে ওই সরলরেখার ঢাল কি হবে, -a/b। অর্থাৎ কোন একটি সরলরেখার সমীকরণকে যদি আমরা ax + by + c = 0 এই আকারে প্রকাশ করি, তাহলে ওই সরলরেখার ঢালের মান হবে কি, -a/b। অর্থাৎ a মানে কি x এর সহগ ডিভাইডেড বাই b মানে কি y এর সহগ। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে x এর সহগ, আর নিচে এটা কি, নিচে হচ্ছে এটা y এর সহগ। অর্থাৎ কোন একটি সরলরেখার সমীকরণকে আমরা এরকম আদর্শ আকারে প্রকাশ করলে ওই সরলরেখার ঢাল হবে -x এর সহগ বাই y এর সহগ, অর্থাৎ -a/b। আশা করি সরলরেখার ঢাল সংক্রান্ত এই বেসিক বিষয় ও সূত্রগুলো বুঝতে পেরেছেন। 4 কোন একটি সরলরেখার অক্ষদ্বয়ের ছেদাংশ সংক্রান্ত বিষয় বলি। অর্থাৎ কোন একটি সরলরেখার x অক্ষের এবং y অক্ষের ছেদাংশ আমরা কিভাবে বের করব সেটি জানব। ধরুন এখানে আমরা AB একটি সরলরেখা নিলাম। এখন এই সরলরেখার x অক্ষের ছেদাংশ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, এটা হচ্ছে x অক্ষের ছেদাংশ, আর y অক্ষের ছেদাংশ অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত যে অংশটা, ধরুন এটার নাম আমি দিলাম কি, এটার নাম দিলাম হচ্ছে আমি a, আর এটার নাম দিলাম হচ্ছে b। অর্থাৎ x অক্ষের ছেদাংশ যে a, এই a এর মানটা কিভাবে বের করব, আর y অক্ষের ছেদাংশ যে b, এই b এর মানটা কিভাবে বের করব সেটা আমরা এখন জানব। প্রথমে আমরা এই সূত্রটা দেখি। কোন সরলরেখার সমীকরণ y = mx + c হলে ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ -c/m এবং y অক্ষের ছেদাংশ c হবে। অর্থাৎ কোন একটি সরলরেখাকে যদি আমরা y = mx + c আকারে প্রকাশ করি, তাহলে ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ হবে কি, -c/m এবং y অক্ষের ছেদাংশ হবে কি, c। এরপরের সূত্রে কি বলছে, কোন সরলরেখার সমীকরণ ax + by + c = 0 হলে ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ হবে -c/a এবং y অক্ষের ছেদাংশ হবে -c/b।
অর্থাৎ কোনো একটি সরলরেখার সমীকরণকে যদি আমরা ax + by + c = 0 আকারে প্রকাশ করি, তাহলে ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ কি হবে -c/a, আর y অক্ষের ছেদাংশ হবে -c/b। অর্থাৎ উভয় ক্ষেত্রে উপরে c আছে, আর যখন আমি x অক্ষের ছেদাংশ বের করব তখন নিচে হবে x এর যে অংশটা অর্থাৎ a, আর যখন y অক্ষের ছেদাংশ বের করব তখন y এর যে অংশটা সেটা হবে হচ্ছে b, আর আগে অবশ্যই নেগেটিভ থাকবে। এর পরের সূত্রে কি বলছে, কোন সরলরেখার সমীকরণ x/a + y/b = 1 হলে ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ a এবং y অক্ষের ছেদাংশ b হবে। অর্থাৎ আমরা কোনো একটি সরলরেখার সমীকরণকে যদি x/a + y/b = 1 এই আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ x এর সাথে কিছুই থাকবে না, সব ভাগাকারে নিচে থাকবে, y এর সাথে কিছুই থাকবে না, সব ভাগাকারে নিচে থাকবে, আর ডান পাশে 1 থাকবে। এখন যদি এই আকারে প্রকাশ করতে পারি, তাহলে ওই সরলরেখার x এর ছেদাংশ হবে কি x এর নিচে যেটা আছে অর্থাৎ a, এটা হবে x এর ছেদাংশ, আর y এর ছেদাংশ কি হবে y এর নিচে যেটা আছে সেটা হবে y এর ছেদাংশ। এখন কোন একটি সরলরেখার x অক্ষের এবং y অক্ষের ছেদাংশ বের করতে গেলে আমাদের 3, 4 বা 5 নাম্বার এই তিনটা ফরম্যাটে যে কোনো একটা ফরম্যাটে ওই সরলরেখাটাকে কনভার্ট করে নিতে হবে। তারপর আমরা এই সূত্রগুলো দিয়ে x অক্ষের বা y অক্ষের ছেদাংশ বের করতে পারবো। এখন এই কাজটা অবশ্যই একাধিক স্টেপের কাজ, অর্থাৎ এই কাজটা অবশ্যই আমাদের 2-3টা স্টেপে করতে হবে এবং সময় সাপেক্ষ। তো এই কারণে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছি যেটা খুবই কাজের। সেই শর্টকাট টেকনিকটা কি? সেই শর্টকাট টেকনিকটা হচ্ছে আমাদের এই প্রথম দুইটা সূত্র, অর্থাৎ প্রথম যে দুইটা সূত্র এখানে দেওয়া আছে এটা আসলে দুইটা খুবই গুরুত্বপূর্ণ শর্টকাট, সবাই একটু খেয়াল করবেন। প্রথম শর্টকাটটা কি, কোন সরলরেখার x অক্ষের ছেদাংশ বের করতে হলে ওই সরলরেখার সমীকরণে y = 0 বসাতে হবে। এর মানে কি? এর মানে হচ্ছে ধরুন কোন একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে, এখন আমরা ওই সরলরেখার x অক্ষের ছেদাংশ বের করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, ওই সরলরেখার যেখানে y আছে y এর ভ্যালু 0 বসাই দেব। বিষয়টা বোঝানোর জন্য আমি একটা সরলরেখার সমীকরণ নিই, ধরুন 3x + 4y + 5 এটা = 0, এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা। এখন ধরুন এই সরলরেখার আমরা x অক্ষের ছেদাংশ বের করব, অর্থাৎ আমরা x ইন্টারসেপ্ট বের করব, x ইন্টারসেপ্ট এটা বের করব। এখন x ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদের কি করতে হবে বলুন তো, x ইন্টারসেপ্ট বের করার জন্য আমাদের y এর মান 0 বসাতে হবে, শর্ত কি আমাদের y = 0 বসাতে হবে। এখন আমরা যদি এখানে y এর ভ্যালুটা 0 বসাই, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশনটা কি হবে, 3x + 0 + 5 = 0। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে x এর ভ্যালু কি আসে -5/3 আসে। এই -5/3 হচ্ছে এই সরলরেখাটার x অক্ষের ছেদাংশ বা x ইন্টারসেপ্ট। এরপরে দ্বিতীয় শর্টকাটটি কি বলছে, কোন সরলরেখার y অক্ষের ছেদাংশ বের করতে হলে ওই সরলরেখার সমীকরণে x = 0 বসাতে হবে। অর্থাৎ আমরা কোন একটি সরলরেখার যদি y অক্ষের ছেদাংশ চাই তখন x এর ভ্যালু 0 বসাতে হবে। যেমন এখানে যে সরলরেখাটা দেওয়া আছে, এই সরলরেখাটা যদি আমি y ইন্টারসেপ্ট বের করতে চাই, তাহলে y ইন্টারসেপ্টের সময় কি হবে, x এর ভ্যালু 0 বসাতে হবে। এখন যদি আমি এখানে x এর ভ্যালু 0 বসাই, তাহলে কি হবে, 0 + 4y + 5 = 0 হবে। তো আমি এখানে 0 + 4y + 5 এটা = 0 লিখলাম। এখন এটা ক্যালকুলেশন করলে y এর ভ্যালু কি হবে, y এর ভ্যালু -5/4 হবে। অর্থাৎ সহজ ভাষায় বললে কোন একটি সরলরেখার x অক্ষের ছেদাংশ বললে y 0 বসাই দিবেন, আর y অক্ষের ছেদাংশ বললে x 0 বসাই দিবেন। এই জিনিসটা কিন্তু আমরা এই চিত্রটা থেকেও আরো সহজে বুঝতে পারি। দেখুন x অক্ষের ছেদাংশ মানে কি, a এর মান না। এখন a এর মান বের করব, ঠিক আছে। এখন x অক্ষ কোন বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটার স্থানাঙ্ক কত বলুন তো, 4,0। এখন 4,0 মানে কি, x এর মান 4, y এর মান 0, অর্থাৎ x অক্ষের ছেদাংশ হচ্ছে 4 আর এখানে y এর মান 0। এই কারণে y এর মান 0 বসাই দিলে আমরা x অক্ষের ছেদাংশটা পাই, অর্থাৎ এই 4 এর মানটা পাই। আবার এখানে b এর মানটা আমরা কিভাবে পাচ্ছি দেখুন, এই যে বিন্দুটা, যে বিন্দুতে y অক্ষকে ছেদ করছে এই বিন্দুর স্থানাঙ্ক কত, 0, -3, অর্থাৎ x অক্ষের মান হচ্ছে 0, অর্থাৎ x অক্ষের যে মানটা সেটা কত, x এর মান 0 আর y এর মান কত, -3। অর্থাৎ এই যে সরলরেখার সমীকরণে আমরা যদি x এর ভ্যালু 0 বসাই দিই তাহলে y এর মানটা পাবো -3। এই -3 হচ্ছে এই রেখাটার y অক্ষের ছেদাংশ, অর্থাৎ এই AB রেখার x অক্ষের ছেদাংশ কত, 4, যেটা বের করতে গেলে আমাদের y এর ভ্যালুটা 0 বসাতে হয়েছে, আর এই AB রেখাটার y অক্ষের ছেদাংশ কত, -3, যেটা বের করার জন্য আমাদের x এর মানটা কি 0 বসাতে হবে। আশা করি সরলরেখার অক্ষদ্বয়ের ছেদাংশ সংক্রান্ত এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধরুন এখানে আমরা একটি সরলরেখা আঁকলাম, এই সরলরেখাটাকে ধরুন আমরা AB দিয়ে প্রকাশ করলাম। এখন আমাদের প্রশ্ন হচ্ছে AB সরলরেখার সমীকরণটাকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি বা কতভাবে প্রকাশ করতে পারি। দেখুন এই AB সরলরেখার সমীকরণটাকে অনেকভাবে প্রকাশ করা যায়, এখানে দেখুন 12টা উপায় দেওয়া আছে। এখন আমরা কোন সরলরেখার সমীকরণ সংক্রান্ত এই 12টি সূত্র সম্পর্কে জানবো, এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন সংশ্লিষ্ট টাইপে ম্যাথ করার সময়। প্রথম সূত্র, x অক্ষের সমীকরণ y = 0, অর্থাৎ এখানে আমাদের যে x অক্ষটা আছে এই x অক্ষটা তো একটি সরলরেখা, তাই না। এখন এই x অক্ষটার সমীকরণ কি হবে, এই x অক্ষের সমীকরণ কি হবে, এই x অক্ষের সমীকরণ হবে হচ্ছে y = 0। দ্বিতীয় সূত্র কি, y অক্ষের সমীকরণ x = 0, অর্থাৎ এখানে যে আমাদের আরো একটি অক্ষ দেওয়া আছে y অক্ষ,
এই অয়ক্ষের সমীকরণ কি হবে? অয়ক্ষের সমীকরণ হবে হচ্ছে x = 0। তৃতীয় সূত্র কি? x অক্ষের সমান্তরাল বা অয়ক্ষের উপরে লম্ব রেখার সমীকরণ কি হবে? y = b হবে, অর্থাৎ y = সামথিং হবে। অর্থাৎ কোনো একটি রেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, যেমন ধরুন এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, এটার নাম দিলাম আমি CD। এখন এই x অক্ষের সমান্তরাল CD রেখার সমীকরণ কি হবে? এটার সমীকরণ হবে y = সামথিং, অর্থাৎ y = b। 4 নম্বর সূত্র কি বলছে? y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপরে লম্ব রেখার সমীকরণ কি হবে? x = a হবে, অর্থাৎ x = সামথিং হবে। অর্থাৎ y অক্ষের সমান্তরাল যদি কোনো একটি রেখা নেই, ধরুন আমি এই রেখাটা নিলাম, এখন এই রেখাটা কিন্তু y অক্ষের সমান্তরাল। এখন y অক্ষের সমান্তরাল এই রেখাটার নাম দিলাম আমি EF। এখন এই EF রেখার সমীকরণ কি হবে? এই EF রেখার সমীকরণ হবে কি? x = সামথিং হবে, অর্থাৎ x = a হবে। 5 নম্বর সূত্রে কি বলছে? মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু এবং a, b বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে? y = b/a * x হবে। অর্থাৎ বাম পাশে y হবে, ডান পাশে x হবে। আর x এর সাথে b/a হবে। অর্থাৎ আমাদের y এর মানটা উপরে হবে আর x এর মানটা নিচে হবে। অর্থাৎ মূল বিন্দুগামী যে কোনো একটা সরলরেখার সমীকরণ আমাদের এই ফরম্যাটে থাকবে। অর্থাৎ কোনো একটি বিন্দু a, b দেওয়া থাকলে আমরা ওই বিন্দুগামী এবং মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ পেয়ে যাব কি? y = b/a * x। 6 নম্বর সূত্রে কি বলছে? x1 y1 এবং x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে x - x1 / x1 - x2 = y - y1 / y1 - y2। অর্থাৎ এখানে x গুলো এক পাশে আর y গুলো আরেক পাশে। বাম পাশে x গুলো আমি লিখছি, আপনি চাইলে বাম পাশে y গুলো লিখতে পারেন, ডান গুলো x গুলো লিখতে পারেন। তবে অবশ্যই ক্রম কিন্তু ঠিক রাখতে হবে। অর্থাৎ আগে x, তারপরে মাইনাস দিয়ে x1 আর নিচে হচ্ছে x1 - x2। আবার আরেক পাশে আগে y, তারপরে মাইনাস দিয়ে y1 আর নিচে হচ্ছে y1 - y2। 7 নম্বর সূত্রে কি বলছে? m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী কোন একটি সরলরেখার সমীকরণ কি হবে? y - y1 = m * x - x1। অর্থাৎ y এর সাথে y1 টা এক পাশে বিয়োগ হবে, বাম পাশে থাকবে যেটা, আর x - x1 এটা বিয়োগ হয়ে ডান পাশে থাকবে এবং এই x - x1 এর সাথে m গুণ আকারে থাকবে। অর্থাৎ y এর সাথে y এর অংশটা বিয়োগ হবে = m, অর্থাৎ ঢালটা বসবে ইনটু x এর সাথে x এর অংশটা বিয়োগ হবে। অর্থাৎ m ঢাল বিশিষ্ট এবং x1 y1 বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি? y - y1 = m * x - x1। 8 নম্বর সূত্রে কি বলা আছে? ঢাল m এবং y অক্ষের ছেদাংশ c হলে ওই সরলরেখার সমীকরণ কি হবে? y = mx + c। অর্থাৎ কোন একটি সরলরেখার ঢাল দেওয়া আছে m এবং ওই সরলরেখার y অক্ষের ছেদাংশ দেওয়া আছে কি? c। যদি হয় তাহলে ওই সরলরেখার সমীকরণ কি হবে? y = mx + c। যেখানে c কি? c হচ্ছে y অক্ষের ছেদাংশ আর m হচ্ছে ওই সরলরেখার ঢাল। 9 নম্বর সূত্রে কি বলছে? সরলরেখার সাধারণ বা আদর্শ সমীকরণ ax + by + c = 0। অর্থাৎ কোন একটি সরলরেখাকে যদি আমি স্বাভাবিকভাবে প্রকাশ করতে চাই বা ওই সরলরেখার যে আদর্শ যে সমীকরণটা হয়, যেটাকে আমরা জেনারেল ইকুয়েশন বলি, সেটা কত? ax + by + c = 0। আমি দুই একটা উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো বুঝতে সুবিধা হবে। ধরুন 2x + 3y + 4 = 0। এটা কিন্তু এই ফরম্যাটের সাথে মিলে যায়, ax + by + c = 0। তো এটা হচ্ছে কোন একটি সরলরেখার আদর্শ সমীকরণ। আবার এটাকে এভাবেও লেখা যায়, ধরুন -2/7 * x + 5/4 * y + 3 = 0। অর্থাৎ এরকম ভগ্নাংশ আকারেও লেখা যায়, তবুও কোনো সমস্যা নাই। এটাও কিন্তু আমাদের ax + by + c = 0 এটার সাথে মিলে যায়। এই ক্ষেত্রে আমরা a এর মান ধরবো -2/7 কে, b এর মান ধরবো 5/4 কে আর c এর মান ধরবো 3। অর্থাৎ এরকম ফরম্যাটে যদি থাকে তাহলে সেটাকে আমরা কোন সরলরেখার আদর্শ সমীকরণ বা ax + by + c = 0 এই ফরম্যাটের সমীকরণ বলতে পারি। 10 নম্বর সূত্রে কি বলছে? x অক্ষের ছেদাংশ a এবং y অক্ষের ছেদাংশ b হলে ওই সরলরেখার সমীকরণ হবে x/a + y/b = 1। অর্থাৎ কোন একটি সরলরেখা যদি x অক্ষের ছেদাংশ দেওয়া থাকে a এবং y অক্ষের ছেদাংশ যদি দেওয়া থাকে b, তাহলে ওই সরলরেখার সমীকরণকে কি হবে? x/a অর্থাৎ x/x অক্ষের ছেদাংশ প্লাস y/b অর্থাৎ y/y অক্ষের ছেদাংশ, এটা = কত? 1। 11 নম্বর সূত্রে কি বলছে? ax + by + c = 0 রেখার সমান্তরাল রেখার সমীকরণ ax + by + k = 0। অর্থাৎ ax + by + c = 0 এটা একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এখন এই সরলরেখার সমান্তরাল যত সরলরেখা হবে তাদের সমীকরণ কি হবে? ax + by + k = 0। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করুন, সেটা হচ্ছে ax আর by অর্থাৎ x এবং y এই দুইটার অংশ কিন্তু চেঞ্জ হয় নাই। এখানেও ax + by আছে, এখানেও ax + by আছে। এই যে c অর্থাৎ কনস্ট্যান্ট, এটা কিন্তু k হয়ে গেছে। অর্থাৎ কোন একটি সরলরেখার সমান্তরাল সরলরেখার সমীকরণ লেখার সময় আমরা x এবং y এর অংশ দুইটা চেঞ্জ করব না, শুধু কনস্ট্যান্ট যে টার্মটা থাকবে সেটার পরিবর্তে আমরা প্লাস k লিখব। এরপর 12 নম্বর সূত্রে কি বলছে? ax + by + c = 0 রেখার লম্ব রেখার সমীকরণ bx - ay + k = 0। অর্থাৎ ax + by + c আকারের কোন একটি রেখার সমীকরণ দেওয়া আছে।
এখন ওই রেখার উপরে লম্ব রেখার সমীকরণ যদি আমরা নিই তাহলে এই সমীকরণটা কি হবে, bx - ay + k = 0 হবে। অর্থাৎ এখানে দেখুন সহগদ্বয় কিন্তু স্থান পরিবর্তন করছে, এখানে ছিল a আর এখানে ছিল b, এই দুইটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, আগে b আসছে আর a পরে চলে গেছে। আর মাঝখানে এখানে কি ছিল, চিহ্ন প্লাস ছিল, এখানে মাঝখানে চিহ্ন মাইনাস হয়ে গেছে। অর্থাৎ সহগ দুইটা স্থান পরিবর্তন করছে আর চিহ্নটা পজিটিভের জায়গায় নেগেটিভ হয়ে গেছে, নেগেটিভ থাকলে এখানে পজিটিভ হবে। আর কনস্ট্যান্টটা তো অবশ্যই চেঞ্জ হবে, এখানে c এর পরিবর্তে কি হবে। আশা করি সরলরেখার সমীকরণ সংক্রান্ত এই সূত্রগুলো বুঝতে পেরেছেন, আর ম্যাথ করার সময় এই সূত্রগুলো আরো বেশি ক্লিয়ার হবে। 6 অজানা বিন্দু নির্ণয়, অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত সংক্রান্ত বিষয়াবলী। এখানে প্রথম সূত্রটি কি দেওয়া আছে, দুইটি বিন্দুর স্থানাঙ্ক যদি x1 এবং y1 দেওয়া থাকে তাহলে ওই দুইটা বিন্দুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে, মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে x1 + y1 / 2 y1 + y2 / 2। অর্থাৎ দুইটা বিন্দুর স্থানাঙ্ক যদি x1 y1 আর x2 y2 দেওয়া থাকে তাহলে ওই দুইটা বিন্দুর যে মধ্যবিন্দুটা হবে ওই মধ্যবিন্দুটার স্থানাঙ্ক কি হবে, x দুইটার গড় কমা দিয়ে y দুইটার গড়। অর্থাৎ x দুইটার গড় করলে আমরা মধ্যবিন্দুর x এর মান পাবো আর y দুইটাকে গড় করলে আমরা মধ্যবিন্দুর y এর মান পাবো। 2 নম্বর সূত্রে কি বলছে, কোন ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 আর x3 y3 দেওয়া থাকলে ওই ত্রিভুজের কেন্দ্র বা ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। অর্থাৎ ধরুন ABC একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে কি a b আর c, যদি দেওয়া থাকে তাহলে ওই ত্রিভুজের যে কেন্দ্রের যে স্থানাঙ্ক হবে, আমি একটা চিত্র আঁকি তাহলে বুঝতে আরো হয়তো সুবিধা হবে। এখানে দেখুন ABC ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে, x1 y1 x2 y2 এবং x3 y3। যদি হয় তাহলে এই ত্রিভুজের কেন্দ্র বা ভরকেন্দ্র যেটাকে আমরা বলি, এই ভরকেন্দ্র অর্থাৎ এই ও বিন্দুর স্থানাঙ্ক কি হবে, ও বিন্দুর স্থানাঙ্ক হবে x1 + x2 + x3 / 3 y1 + y2 + y3 / 3। অর্থাৎ এই যে মধ্যবিন্দুটা, এই মধ্যবিন্দুর x এর মান কি হবে, এই যে তিনটা x এর মান দেওয়া আছে এই তিনটা x এর মানের গড়, অর্থাৎ x1 + x2 + x3 / 3। আর এই ও বিন্দুর y এর মান কি হবে, এই তিনটা বিন্দুর y এর মানের গড়, অর্থাৎ এই তিনটা বিন্দুর যে y এর মান অর্থাৎ y1 + y2 + y3 / 3। 3 নম্বর সূত্র, x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয় c বিন্দুতে m:n অনুপাতে অন্তর্বিভক্ত হলে c বিন্দুর স্থানাঙ্ক কি হবে, m × x2 + n × x1 / m + n। আর y এর মান কি হবে, y এর মান হবে m × y2 + n × y1 / m + n। অর্থাৎ এখানে x1 y1 একটি বিন্দু দেওয়া আছে আর x2 y2 আরেকটা বিন্দু দেওয়া আছে, এই দুইটা বিন্দু এদের মাঝে একটা বিন্দু c বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। অন্তর্বিভক্ত মানে কি, এই c বিন্দুটা a আর b বিন্দুর মাঝে যে কোনো একটা জায়গাতে হবে। এখন এই c বিন্দুর স্থানাঙ্ক কি হবে, এখন অন্তর্বিভক্ত যেটা হয়েছে সেটার মান কিভাবে হয়েছে, a থেকে c পর্যন্ত হচ্ছে m আর c থেকে b পর্যন্ত হচ্ছে n, অর্থাৎ m:n অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। যদি হয় তাহলে c বিন্দুর x এর মান কি হবে, m × x2 + n × x1 / m + n। আর এই c বিন্দুর y এর মান কি হবে, m × y2 + n × y1 / m + n। অর্থাৎ দুইটারই নিচে m + n হবে আর উপরে দেখুন m এর সাথে x2 গুণ n এর সাথে x1 গুণ, আর এটা কি m এর সাথে y2 গুণ n এর সাথে y1 গুণ। অর্থাৎ যখন আমি x এর মান বের করব তখন x2 আগে x1 পরে, আর যখন আমি y এর মান বের করব তখন y2 আগে y1 পরে, আর মাঝখানে অবশ্যই প্লাস হবে, সেটা উপরে হোক আর নিচে হোক। 4 নম্বর সূত্র, x1 y1 এবং x2 y2 বিন্দু দ্বয় c বিন্দুতে m:n অনুপাতে বহির্বিভক্ত হলে c বিন্দুর স্থানাঙ্ক কি হবে, m × x2 - n × x1 / m - n। আর y এর মান কি হবে, m × y2 - n × y1 / m - 1। আর y এর মান কি হবে, m × y2 - n × y1 / m - n। অর্থাৎ এখানে x1 y1 একটি বিন্দু দেওয়া আছে আর x2 y2 আরেকটি বিন্দু দেওয়া আছে। এখন এই দুইটা বিন্দুর বাইরে, অর্থাৎ এই c বিন্দুটা দেখুন a আর b, এই দুইটা বিন্দুর বাইরে b এর দিকে এখানে আমাদের m:n অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। বহির্বিভক্ত মানে কি, বাইরের দিকে, অর্থাৎ a আর b এর বাইরের দিকে m:n অনুপাতে বহির্বিভক্ত হয়েছে। যদি হয়ে থাকে তাহলে এই c বিন্দুর স্থানাঙ্ক কত হবে, এই c বিন্দুর x এর মান কি হবে, এই c বিন্দুর x এর মান হবে হচ্ছে m × x2 - n × x1 / m - n। অর্থাৎ নিচে m - n হবে আর উপরে m এর সাথে x2 আগে হবে, তারপর বিয়োগ দিয়ে n এর সাথে x1 পরে হবে। আর এই c বিন্দুর y এর মান যদি বের করতে চাই তাহলে কিভাবে বের করব, নিচে হবে m - n আর উপরে কি হবে, m এর সাথে y2 আগে হবে, তারপরে মাইনাস দিয়ে n এর সাথে y1 পরে হবে। অর্থাৎ দুইটা ক্ষেত্রে m - n নিচে হবে আর উপরে হবে কি
x এর মান বের করার সময় m ইন্টু x2 অর্থাৎ x2 টা আগে হবে আর x1 টা পরে হবে, আর এখানে হচ্ছে কি y এর মান বের করার সময় y2 টা আগে হবে আর y1 টা পরে হবে, আর অবশ্যই আগে m হবে পরে n হবে। আর আরেকটা জিনিস এখানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বহির্বিভক্তর সময় উপরে এবং নিচে দুইটা কিন্তু মাইনাস হবে, যেখানে অন্তর্বিভক্তর সময় কি হয়েছিল উপরে এবং নিচে দুইটাই প্লাস হয়েছিল। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে অন্তর্বিভক্ত যে সূত্র বহির্বিভক্তর ক্ষেত্রে কিন্তু সেম সূত্র, পার্থক্য শুধু প্লাস মাইনাসে, অর্থাৎ অন্তর্বিভক্ত সূত্রে মাঝখানে প্লাস হয় আর সেম সূত্রে মাঝখানে মাইনাস দিলে সেটা কি বহির্বিভক্ত সূত্র হয়ে যায়। এই সূত্রগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে এবং বুঝতে পারবেন সংশ্লিষ্ট টাইপে ম্যাথ করার সময়। 7 ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়াবলী। এখানে প্রথম যে সূত্রটি দেওয়া আছে সেটি কি, কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 এবং x3 y3 হলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু x1 বাই y1 x2 y2 x3 y3 আবার x1 y1, অর্থাৎ আমি প্রথমে যে টার্ম দুইটা লিখছি x1 y1 এটা আবার লাস্টে লিখতে হবে, এটাই হচ্ছে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে। এখন এটার মান বিভিন্ন ভাবে বের করা যায়, কিভাবে বের করা যায় দেখুন, হাফ ইনটু আমি এই কোণাকোণি গুণ করব, এই কোণাকোণি গুণ করব করে এগুলা যোগ আকারে লিখব, অর্থাৎ x1 y2 x2 y3 x3 y1 এগুলো আমি যোগ আকারে লিখব। এরপরে হচ্ছে আমি নিচ থেকে উপরে এই কোণাকোণি অর্থাৎ সবুজ কালারের যেগুলা এগুলা কোণাকোণি গুণ করে আমি বিয়োগ আকারে লিখব, y1 x2 y2 x3 y3 x1 এগুলো আমি বিয়োগ আকারে লিখব। অর্থাৎ উপর থেকে নিচে এভাবে কোণাকোণি গুণ করে যোগ আকারে লিখব, আর নিচ থেকে উপরে এভাবে কোণাকোণি গুণ করে বিয়োগ আকারে লিখব, আর আগে হাফ তো অবশ্যই থাকবে। দ্বিতীয় সূত্রে কি বলছে, মূল বিন্দুগামী অর্থাৎ 0 0 বিন্দুগামী কোন ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে x1 y1 x2 y2, আর একটা হচ্ছে অবশ্যই মূল বিন্দু, অর্থাৎ একটা মূল বিন্দু আর দুইটা বিন্দু হচ্ছে x1 y1 x2 y2 যদি হয় তাহলে ওই ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে, ওই ত্রিভুজটির ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইনটু x1 y1 x2 y2। অর্থাৎ এখানে যেমন ভেতরে চারটা অংশ হয়েছিল এখানে কিন্তু মাত্র দুইটা অংশ হলো, একটা x1 y1 আর একটা x2 y2। এখানে 0 0 বিন্দু বসাতে হলো না, আবার প্রথমের এই জিনিসটা আরেকবার করে কিন্তু লিখতে হলো না। এখন হাফ ইনটু x1 y1 x2 y2 এই ম্যাট্রিক্সটার মান কি হবে, এই কোণাকোণে যদি আমি গুণ করি অর্থাৎ x1 y2 এটা কি যোগ আকারে বসবে, আবার এই কোণাকোণে যদি আমি গুণ করি অর্থাৎ y1 x2 এটা কি বিয়োগ আকারে বসবে, অর্থাৎ হাফ ইনটু x1 y2 মাইনাস y1 x2 এটাই হবে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, অর্থাৎ মূল বিন্দুগামী কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এখন এখানে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রথম বিষয়টি কি, তিনটা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে ওই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। অর্থাৎ ধরুন এখানে তিনটা বিন্দু দেওয়া আছে, ধরুন এটা একটা বিন্দু এ, এটা একটা বিন্দু বি আর এটা একটা বিন্দু সি, আমি বিন্দুগুলোর স্থানাঙ্ক লিখতেছি না। এখন এই তিনটা বিন্দু মিলে যদি আমাদের কোনো একটা ত্রিভুজ তৈরি হয়, বা যদি আমাদের এই তিনটা বিন্দু যদি x1 y1 x2 y2 এবং x3 y3 হয়, তাহলে আমরা যদি এভাবে ক্ষেত্রফল বের করি তাহলে এই ক্ষেত্রফলের মানটা কি হবে, শূন্য হবে। অর্থাৎ তিনটা বিন্দু একই সরলরেখায় এভাবে অবস্থিত হলে ওই তিনটা বিন্দু দ্বারা যদি আমরা ক্ষেত্রফল বের করি অর্থাৎ এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করি তাহলে ক্ষেত্রফলের মান অবশ্যই শূন্য হবে। এটা কিন্তু একটা স্পেশাল টেকনিক। এখানে আরেকটা স্পেশাল টেকনিক দেওয়া আছে, সেটি কি, কোন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। উভয় ক্ষেত্রে মান একই আসবে, তবে চিহ্ন বিপরীত দিকে আসতে পারে, অর্থাৎ চিহ্নের মান বিপরীত আসতে পারে। এই ক্ষেত্রে চিহ্ন নেগেটিভ আসলে নেগেটিভ চিহ্ন বাদ দিয়ে পজিটিভ মানটাকে নিতে হবে, কেননা ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। এই বিষয়টা কি, ধরুন আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম, তো এই ত্রিভুজটার আমি নাম দিলাম ধরুন এ বি সি। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সময় আমাদের এই যে বিন্দু তিনটা বসাতে হবে, এই তিনটা বিন্দুকে আমরা ঘড়ির কাঁটার দিকে বসাতে পারি। অর্থাৎ প্রথমে আমরা এ বসাবো, এ বসানোর পরে কি সি বসাবো, সি বসানোর পরে বি বসাবো, এভাবে আমরা এই বিন্দুগুলোকে বসাতে পারি। আবার আমরা চাইলে কিন্তু ঘড়ির কাঁটার বিপরীত দিকে বসাতে পারি, অর্থাৎ প্রথমে আমরা এ বসাবো, তারপরে বি বসাবো, তারপরে সি বসাবো। এখন এই ঘড়ির কাঁটার দিকে যদি বসাই আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি বসাই উভয় ক্ষেত্রে মানটা একই আসবে। এখন উভয় ক্ষেত্রে মানটা একই আসলেও চিহ্ন ভিন্ন আসবে। অর্থাৎ ধরুন আপনি একবার ক্যালকুলেশন করছেন, সেক্ষেত্রে ক্ষেত্রফলের মান হচ্ছে +20 আসছে, তা আপনি আবার বিপরীত দিক থেকে ক্যালকুলেশন করলেন, সেক্ষেত্রে মান কিন্তু 20 আসবে, তবে চিহ্নটা অবশ্যই কি আসবে, নেগেটিভ আসবে। অর্থাৎ আপনারা ঘড়ির কাঁটার দিকে নেন বা বিপরীত দিকে নেন, যে দিক থেকে নেন না কেন মানটা একই পাবেন, তবে চিহ্ন ভিন্ন আসতে পারে, অর্থাৎ কখনো পজিটিভ আসতে পারে কখনো নেগেটিভ আসতে পারে। তবে এরকম যদি নেগেটিভ আসে তাহলে সেটাকে মডুলাস দিয়ে পজিটিভ বানাই নেবেন। কারণ কি, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হয় না। 8 চতুর্ভুজের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়াবলী। এখানে প্রথম সূত্রে কি বলছে, কোন চতুর্ভুজের চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4 হলে ওই চতুর্ভুজটির ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু x1 y1 x2 y2 x3 y3 x4 y4 x1 y1। অর্থাৎ ঠিক আগের ফরম্যাটের মতোই
এই চারটা বিন্দু বসে গেল x1 y1 x2 y2 x3 y3 এবং x4 y4, আর প্রথম বিন্দুটা এখানে আবার বসে গেল। আর এটার মান কিভাবে বের করবেন? এটার মান বের করার নিয়মে একই, অর্থাৎ আপনি এভাবে উপর থেকে নিচ পর্যন্ত গুণ করবেন, গুণ করে এগুলা কি করবেন? যোগ করবেন, অর্থাৎ x1 y2 x2 y3 x3 y4 আর x4 y1 এটা যোগ হবে। আর নিচ থেকে উপরে গুণ করে কি হবে? এগুলা বিয়োগ হবে, অর্থাৎ নিচ থেকে উপরে এভাবে গুণ করলে এগুলা কি হবে? বিয়োগ হবে। যেমন y1 x2 y2 x3 আবার y3 x4 আবার y4 x1, এগুলা কি হবে? এগুলা সব বিয়োগ হবে। আর আগে তো হাফ অবশ্যই থাকবেই, অর্থাৎ আপনারা এইভাবে উপর থেকে নিচে গুণ করে যোগ আকারে বসাই দেবেন আর নিচ থেকে উপরে গুণ করে বিয়োগ আকারে বসাই দেবেন। দ্বিতীয় সূত্রে কি বলছে? কোন বর্গের একটি শীর্ষবিন্দু যদি মূল বিন্দু হয় এবং তার নিকটতম অপর একটি শীর্ষবিন্দু যদি a, b হয়, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। অর্থাৎ একটা বর্গের তো টোটাল 4টা শীর্ষবিন্দু থাকে, তাই না? মানে 4টা বিন্দু যেটা। এখন এই 4টা বিন্দুর একটা যদি মূল বিন্দু হয় এবং ওর নিকটতম অপর একটা বিন্দু যদি a, b হয়, তাহলে ওই বর্গের ক্ষেত্রফল কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। জটিলতা এড়ানোর জন্য বিষয়টা আমি চিত্র দিয়ে দেখাচ্ছি না, আপনারা ম্যাথ করার সময় এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সো বিষয়টা নিয়ে টেনশনের কিছু নেই, জাস্ট সূত্রটা মনে রাখলে হবে। এখন এখানে দুটো স্পেশাল টেকনিক দেওয়া আছে। তো এই স্পেশাল টেকনিকটা কি বলছে? 4টা বিন্দু একই সরলরেখায় অবস্থিত হলে ওই 4টা বিন্দু দ্বারা গঠিত চতুর্ভুজের ক্ষেত্রফল শূন্য হবে। অর্থাৎ আগে যেমন 3টা বিন্দু একই সরলরেখায় থাকলে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হতো, তো এখানে এরকম যদি 4টা বিন্দু একই সরলরেখায় থাকে, অর্থাৎ ধরুন এখানে a b c আর d এই 4টা বিন্দু আছে। এখন এই 4টা বিন্দু হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত। তাহলে এই 4টা বিন্দু যদি বসাই যদি আমরা এই সূত্র দিয়ে ক্ষেত্রফল বের করি, তাহলে ক্ষেত্রফলের মানটা কি হবে? অবশ্যই ক্ষেত্রফলের মানটা শূন্য হবে। এর পরের টেকনিকটা কি বলছে? কোন চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিতে হবে। উভয় ক্ষেত্রে মান একই আসবে, তবে চিহ্ন বিপরীত আসতে পারে। এই ক্ষেত্রে চিহ্ন নেগেটিভ আসলে নেগেটিভ চিহ্ন বাদ দিয়ে পজিটিভ মানটাকে নিতে হবে, কেননা ক্ষেত্রফল সবসময় পজিটিভ হয়। অর্থাৎ কন্ডিশনটা ত্রিভুজের মতোই, অর্থাৎ আপনি ক্ষেত্রফল বের করার সময় অবশ্যই ঘড়ির কাঁটার দিকে নেবেন অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নেবেন। উভয় দিক থেকে মান একই আসতে পারে, তবে আপনাদের চিহ্নটা বিপরীত আসতে পারে। তবে এখানে আরেকটা সতর্কতা আছে, সেটি কি? চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় বিন্দুগুলা ঘড়ির কাঁটার দিকে বা বিপরীত দিকে অর্থাৎ একই ক্রমে না নিলে উত্তর ভুল আসতে পারে। এই বিষয়টা আসলে কি? কারণ এই বিষয়টা তো ত্রিভুজের সময় ছিল না, তাহলে চতুর্ভুজের সময় কেন অ্যান্সার ভুল আসতে পারে সেটা আমি এখন একটু বোঝাই। বিষয়টা বোঝানোর জন্য এখানে আমি একটা চতুর্ভুজ আঁকলাম। ধরুন এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ। তো এই চতুর্ভুজের আমি 4টা বিন্দু হচ্ছে a b c আর d দিয়ে প্রকাশ করলাম। এখন ধরুন আমি ঘড়ির কাঁটার দিকে আসলাম, তার মানে কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, মানে এইভাবে। তো এইভাবে মানে কি? এইভাবে মানে হচ্ছে প্রথমে a বিন্দু নেবেন, তারপরে d বিন্দু নেবেন, তারপরে c বিন্দু নেবেন, তারপরে b বিন্দু নেবেন, নিয়ে এই সূত্র অনুসারে ক্যালকুলেশন করে ফেলবেন। এই সূত্র অনুসারে ক্যালকুলেশন করার পরে আপনারা ক্ষেত্রফলটা পেয়ে যাবেন। এখন যদি কেউ ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নেয়, বিষয়টা বোঝার জন্য আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরুন আপনি ঘড়ির কাঁটার বিপরীত দিক থেকে নিলেন, ধরুন আপনি এভাবে নিলেন, তাহলে এভাবে যদি নিই তাহলে 4টা বিন্দু কি হবে? প্রথমে হবে a, তারপরে হবে b, তারপরে হবে c, তারপরে হবে d। তো এই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল বের হবে এবং ওই ক্ষেত্রে ক্ষেত্রফলের মানটা একই আসবে। তো এখন যদি আমরা ঘড়ির কাঁটার দিকে বের করি, তাহলে ক্ষেত্রফল যদি ধরুন আমাদের +20 আসে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে -20 আসতে পারে। সেক্ষেত্রে আমরা আগের মতো করে মডুলাস দিয়ে পজিটিভ মানটা নেব। কিন্তু ভুল আসবে কখন? ভুল আসবে যদি আপনি এই ক্রমটা ঠিক না রাখেন, অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে অর্থাৎ a d তারপরে c b এই যে ক্রমটা, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে অর্থাৎ a b c d এই ক্রমটা যদি আপনি ঠিক না রাখেন, তখন আমাদের অ্যান্সারটা ভুল আসবে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমাদের মান 20 আসে, বা এই ক্ষেত্রে ধরুন -20 আসলো, যেটাকে মডুলাস দিয়ে আমরা প্লাস করে নিলাম, তাহলে এই ক্রমটা যদি আমি ঠিক না রাখি, তাহলে মানটা 20 এর জায়গায় অন্য কোনো ভ্যালু আসতে পারে, 10 15 30। এখন যদি আমরা ক্রমটা ঠিক না রাখি মানে কি? ধরুন আমি লিখি, ধরুন প্রথমে এই বিন্দুটা নিলেন, ভালো, তারপরে আপনি নিছেন সি বিন্দুটা। এখন ক্রম ঠিক থাকবে না কখন আমরা দেখি? ধরুন প্রথমে আপনি এ বিন্দুটা নিছেন, আমি এই বিন্দুটা নিলাম, তারপরে ধরুন আমি সি বিন্দুটা নিলাম, তারপরে ধরুন আমি নিলাম ডি বিন্দুটা নিলাম। এখন ডি বিন্দুর পরে আমি নিলাম কি? বি বিন্দুটা। তাহলে এই যে ক্রমটা হলো অর্থাৎ এসি ডিবি, এই ক্রমটা নিলে কিন্তু আমাদের অ্যান্সার ভুল আসবে। এই ক্রমটা নিলে কি আমাদের অ্যান্সার ভুল আসবে? কেন অ্যান্সার ভুল আসবে? কারণ এই যে ক্রমটা এসি ডিবি, এটা ঘড়ির কাঁটার দিকে হলো না, বিপরীত দিকে হলো না। এবং এসি ডিবি এভাবে নিলে কিন্তু কোনো চতুর্ভুজ তৈরি হয় না। হইলো কোনো চতুর্ভুজ তৈরি? এসি ডিবি এটা দ্বারা কোনো চতুর্ভুজ কি এখানে তৈরি হয়েছে? হয় নাই। সো আপনারা যদি এরকম ভাবে নেন যে এসি ডিবি বা এবিডিসি বা এডিবিসি এরকম যদি নেন, তাহলে কোনো ক্ষেত্রে কি আমাদের চতুর্ভুজ তৈরি হবে না এবং সেসব ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যান্সার ভুল আসবে।
তো চতুর্ভুজের ক্ষেত্রফল বের করার সময় এই বিষয়টা অবশ্যই 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 মাথায় রাখবেন। হয় ঘড়ির কাঁটার দিকে নেবেন এভাবে বিন্দুগুলা, অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে এভাবে বিন্দুগুলা নেবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 9 বৃত্তের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়াবলী। এখানে প্রথম সূত্রে কি বলছে, কোন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক h, k এবং ওই বৃত্তের ব্যাসার্ধ r হলে ওই বৃত্তের সমীকরণ কি হবে, x - h এর স্কয়ার প্লাস y - k এর স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। অর্থাৎ কোন একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কি দেওয়া আছে, ধরুন h, k দেওয়া আছে, আর ওই বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে কি r। যদি দেওয়া থাকে তাহলে ওই বৃত্তের যে সমীকরণ সেটা কি হবে, x - h এর স্কয়ার, অর্থাৎ এখানে x এর সাথে x অক্ষের যে অংশটা h সেটার বিয়োগফলের স্কয়ার প্লাস y - k এর স্কয়ার, অর্থাৎ y এর সাথে y এর যে অংশটা অর্থাৎ কেন্দ্রের যে y এর অংশটা k এটার বিয়োগফলের স্কয়ার, এটা ইকুয়াল টু কি r স্কয়ার, অর্থাৎ ব্যাসার্ধের স্কয়ার। 2 নম্বর সূত্রে কি বলছে, কোন বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু হয় অর্থাৎ 0 0 হয়, অর্থাৎ এই h কেটা মূলবিন্দু হবে অর্থাৎ 0 0, এবং ওই বৃত্তের ব্যাসার্ধ r হলে ওই বৃত্তের সমীকরণ কি হবে, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার বাম পাশে হবে আর ডান পাশে হচ্ছে ব্যাসার্ধের স্কয়ার। এখন দেখুন এই সূত্রটাকে কিন্তু আমরা প্রথম সূত্র থেকে পেতে পারি। কিভাবে, প্রথম সূত্রে যদি আমরা h এর মান 0 বসাই দিই আর k এর মান 0 বসাই দিই, কেন h আর k এর মান 0 বসাই দেব, কারণ এই দ্বিতীয় সূত্রটা তো মূলবিন্দুগামী বৃত্তের ক্ষেত্রে প্রযোজ্য। তো এই ক্ষেত্রে আমরা h শূন্য বসাই দিলাম, k ও শূন্য বসাই দিলাম, দিলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এই x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইকুয়াল টু কি r স্কয়ার। অর্থাৎ এই যে দ্বিতীয় সূত্রটা এটা প্রথম সূত্রেরই একটা রূপ। অর্থাৎ কোন একটি বৃত্তের কেন্দ্র যদি মূলবিন্দু হয় এবং ব্যাসার্ধ r হয় তাহলে ওই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার। এখানে 3 নম্বর সূত্রে কি বলছে, কোন বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2jx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0 হলে ওই বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ হবে, কেন্দ্র হবে কি -g - f আর ব্যাসার্ধ হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, এটার রুট। অর্থাৎ কোন একটি বৃত্তের সমীকরণকে যদি এভাবে দেওয়া থাকে, অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ারের টার্ম থাকবে দুইটা, x এর টার্ম থাকবে একটা 2jx, y এর টার্ম থাকবে একটা 2fy আর একটা কনস্ট্যান্ট টার্ম থাকবে c, এটা ইকুয়াল টু 0 থাকবে, তাহলে এই ক্ষেত্রে ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে, -g - f। অর্থাৎ x এর যে সাথে যেটা থাকবে 2g এটার কিন্তু অর্ধেক মানে g, সেটার নেগেটিভ। আবার কেন্দ্রের y এর মান কি হবে, কেন্দ্রের y এর মান হবে যে y এর সাথে যেটা থাকবে তার অর্ধেক, অর্থাৎ 2f এর অর্ধেক করলে f, আর এটার চিহ্ন নেগেটিভ হবে। অর্থাৎ ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ h এর মান এটা কি হবে -g, আর ওই বৃত্তের কেন্দ্রের y এর মান অর্থাৎ k এটার মান কি হবে -f। এখন ওই বৃত্তের ব্যাসার্ধটা কি হবে, অর্থাৎ r এর মানটা কি হবে, r এর মানটা হবে এখানে যে g আর f আছে এই দুইটার স্কয়ার, তারপরে হচ্ছে এখানে যে কনস্ট্যান্ট টার্মটা আছে c এটার বিয়োগ, তারপরে টোটালের কি রুট, অর্থাৎ g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c টোটালের রুট। ম্যাথ করার সময় এই সূত্রগুলো সম্পর্কে আরো স্পষ্ট ধারণা পাবেন, সো ভয়ের কিছু নেই। 10 দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন সংক্রান্ত বিষয়াবলী। এখানে প্রথম সূত্রে বলা আছে কি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের সমীকরণকে দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলে। বিষয়টা কেমন, ধরুন আমরা একটি ইকুয়েশনকে এভাবে লিখলাম, x স্কয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বা আমরা চাইলে অন্যভাবেও লিখতে পারি, ধরুন 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 8 ইকুয়াল টু 0। এই দুইটাই হচ্ছে দ্বিঘাত সমীকরণ। কেন, কারণ এই দুইটা সমীকরণই হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 ফরম্যাটের। অর্থাৎ এখানে x স্কয়ারের একটা টার্মস আছে, x এর একটা টার্ম আছে, আর এখানে কনস্ট্যান্ট একটা টার্ম আছে। তো এরকম থাকলে সেই ইকুয়েশনকে আমরা কি বলবো, দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন 2 নম্বর সূত্র কি, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের যে কোয়াড্রেটিক যে ইকুয়েশনটা বা দ্বিঘাত সমীকরণ এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ। অর্থাৎ এরকম যদি কোনো একটা সমীকরণ থাকে, অর্থাৎ গ্রাফে আগলে যদি আমাদের এরকম কোনো একটি রেখা হয় তাহলে এই রেখাটাকে আমরা কি বলি, পরাবৃত্ত বলি। এখন আমাদের x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই যে সমীকরণটা যেটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন বলতেছি, এটা আসলে একটা পরাবৃত্তের সমীকরণ। অর্থাৎ এই সমীকরণটাকে যদি আমরা গ্রাফে আঁকি তাহলে এরকম একটা গ্রাফ পাবো। 3 নম্বর সূত্রে কি বলছে, x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 আকারের পরাবৃত্তের দ্বিঘাত সমীকরণটিকে y ইকুয়াল টু a ইনটু x মাইনাস h এর স্কয়ার প্লাস k আকারে প্রকাশ করা যায়, যেখানে h কি হচ্ছে ওই পরাবৃত্তের শীর্ষ বা ভার্টেক্স এবং a হচ্ছে একটি ধ্রুবক। বিষয়টা কি, বিষয়টা হচ্ছে এই x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে যে সমীকরণটা আছে, ধরুন এই সমীকরণটাকে আমি যদি এই ফরম্যাটে লিখি, এই ফরম্যাটটা কেমন, y ইকুয়াল টু a ইনটু x মাইনাস h এর স্কয়ার প্লাস k, এই ফরম্যাটে লিখি, তাহলে এই পরাবৃত্তের যে শীর্ষবিন্দুটা হবে সেই শীর্ষবিন্দুটার স্থানাঙ্ক কি হবে, h, k হবে। অর্থাৎ এইখানে যে h এটা হবে আর এখানে যে k এটা হবে, এই h আর k মিলে এই পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্সের স্থানাঙ্কটা হবে।
এখন কোন একটি পরাবৃত্তের শীর্ষবিন্দু বা ভার্টেক্স কোনটা? এই বিন্দুটা। অর্থাৎ এই যে বিন্দুটা থেকে পরাবৃত্তটা উপরের দিকে উঠছে, ডান দিকে উপরের দিকে উঠছে, আবার সিমিলারলি বাম দিক থেকে উপরের দিকে উঠছে। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কোন একটি পরাবৃত্তের ভার্টেক্স বা শীর্ষ বলে। এখন এই ভার্টেক্স বা শীর্ষের স্থানাঙ্ক তাহলে কি হবে? h, কি হবে যদি আমরা পরাবৃত্তের যে সমীকরণটাকে এভাবে লিখি। আর এখানে এ কি? এ হচ্ছে একটা কনস্ট্যান্ট বা ধ্রুবক পদ। এখন এই এর মান পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। এই এর মান পজিটিভ হলে সাধারণত পরাবৃত্তটি উপরের দিকে উঠে, আর এই এর মান নেগেটিভ হলে পরাবৃত্তটি সাধারণত নিচের দিকে নামে। এ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা সংশ্লিষ্ট ক্লাসে আরো বিস্তারিত জানতে পারবেন ম্যাথ করার সময়। 4 নম্বর সূত্র, ax² + bx + c = 0 আকারের সমীকরণের সমাধান হবে x = -b + -√b² - 4ac / 2a। অর্থাৎ ax² + bx + c = 0 এটা যে একটা দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এখন এই ইকুয়েশনটা সলভ করলে তো এখানে x এর আমরা মান পাবো দুইটা, তাই না? যেহেতু x এর সর্বোচ্চ পাওয়ার 2, সো এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা x এর দুইটা মান পাবো। কোন দুইটা মান পাবো? এই যে এখানে -b + -√b² - 4ac / 2a। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, এইজন্য আমি মান দুইটা এখানে লিখতেছি। তার আগে সমীকরণটা লিখি, x² + bx + c = 0। এখন এই সমীকরণের সমাধান কি হবে? x1 একটা মান হবে কি -b + √b² - 4ac টোটালের ডিভাইডেড বাই কত? 2a। আরেকটা যে মান সেটা কি হবে? -b - √b² - 4ac / 2a। অর্থাৎ এই দুইটা সূত্র কিন্তু একই, x1 আর x2 এর। এটা শুধু এখানে প্লাস আর এখানে মাইনাস। অর্থাৎ আমি abc এর মান বসাই দিলে এখানে x1 আর x2 অর্থাৎ এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার x এর মান দুইটা পাবো। এই সংক্রান্ত বিষয় নিয়ে সংশ্লিষ্ট ক্লাসে এবং নাম্বারসের একটা আলাদা বেসিকের ভিডিও আছে, কিভাবে এই দ্বিঘাত সমীকরণের মান বের করতে হয় সেটা নিয়ে আরো বিস্তারিত। সো আপনারা চাইলে সংশ্লিষ্ট ক্লাস থেকে এবং নাম্বারসের ওই বেসিকের ভিডিওটা থেকে এই দ্বিঘাত সমীকরণের মান কিভাবে বের করতে হয় সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। এখন আমি এই কোয়াড্রেটিক ইকুয়েশন সংক্রান্ত আরো কয়েকটি বিষয় একটু বলে দিই, যেগুলো চিত্রতে আছে, যদিও বিষয়গুলো অত বেশি গুরুত্বপূর্ণ না। এই ভার্টেক্স এর বিষয়টা তো আমি বলছি, যে এই যে বিন্দুটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে এই পরাবৃত্তের ভার্টেক্স। আর এখানে দেখুন এই পরাবৃত্তটা এক্স অক্ষকে দেখুন দুইটা বিন্দুতে ছেদ করছে। এটা এক্স অক্ষ, এখন এই এক্স অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। এই দুইটা বিন্দুকেই বলা হয় হচ্ছে এক্স ইন্টারসেপ্ট। অর্থাৎ কোনো একটি পরাবৃত্তের সমীকরণের বা কোয়াড্রেটিক ইকুয়েশনের এক্স ইন্টারসেপ্ট দুইটা থাকে। তো এখানে একটা কত? 3 আর -1। আবার দেখুন এই পরাবৃত্তের ইকুয়েশনটা y অক্ষকে একটা বিন্দুতে ছেদ করছে। অর্থাৎ এই পরাবৃত্তের ইকুয়েশনের y ইন্টারসেপ্ট কয়টা? একটা। অর্থাৎ এখানে যে পরাবৃত্তটা আঁকা আছে, এই পরাবৃত্তের x ইন্টারসেপ্ট দুইটা, কিন্তু y ইন্টারসেপ্ট কয়টা? একটা, যেটার মান কত? -3। এখন এই পরাবৃত্তের শীর্ষবিন্দু থেকে y অক্ষের সমান্তরালে দেখুন একটা রেখা টানা হয়েছে। অর্থাৎ এই পরাবৃত্তের যে শীর্ষবিন্দুটা ছিল, যেটাকে আমরা ভার্টেক্স বলতেছি, এই ভার্টেক্স দিয়ে y অক্ষের সমান্তরালে একটা রেখা টানা হচ্ছে। এটাকে বলা হচ্ছে কি এক্সিস অফ সিমেট্রি। এক্সিস অফ সিমেট্রি মানে কি? এই রেখার ডান পাশে পরাবৃত্তটা যেমন, বাম পাশে হুবহু তেমন। অর্থাৎ এই রেখা বরাবর যদি আমি একটা আয়না রাখি, তাহলে মনে হবে যে ডান পাশের অংশটা বাম পাশের অংশের প্রতিবিম্ব, বা বাম পাশের অংশটা ডান পাশের অংশের প্রতিবিম্ব। অর্থাৎ এই যে রেখা, যেটাকে আমরা এক্সিস অফ সিমেট্রি বলতেছি, যেটা হচ্ছে আমাদের ভার্টেক্সগামী, আমাদের y অক্ষের সমান্তরালে একটা রেখা, এই রেখার ডান পাশ এবং বাম পাশের অংশটা হচ্ছে সিমিলার, অর্থাৎ সেম। কোঅর্ডিনেট জিওমেট্রির যে বেসিক বিষয়গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করা হলো, এই বিষয়গুলোর মধ্যে যেমন সহজ বিষয়ও ছিল, তেমনি মিডিয়াম বিষয়ও ছিল, তেমনি অনেক কঠিন বিষয়ও ছিল। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা আরো স্পষ্ট ধারণা পাবো এই চ্যাপ্টার সংক্রান্ত আমাদের যে সংশ্লিষ্ট টাইপগুলো আছে, ওই টাইপগুলোর ম্যাথ করার সময়। তারপরেও যদি আপনাদের এই ভিডিওর বিষয়ে কোনো কনফিউশন থাকে, তাহলে এই ভিডিওটা একাধিকবার দেখে নেবেন, এবং যে বেসিক শিটটা আছে, অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি যে বেসিক শিটটা আছে, সেই বেসিক শিটটাও দরকার একাধিকবার পড়বেন। এবং এই কোঅর্ডিনেট জিওমেট্রি সংক্রান্ত যে বেসিক টেস্টগুলো আছে, ওই পরীক্ষাগুলোও দেবেন। তারপর হচ্ছে আপনারা রেগুলার পড়া শুরু করবেন। আর কোঅর্ডিনেট জিওমেট্রির বিষয়টা যেহেতু অ্যাডভান্স একটা বিষয়, সেহেতু আপনি প্রথমবারে সবকিছু আয়ত্ত করে ফেলতে না পারলেও টেনশনের কিছু নেই। আপনি ভিডিওগুলো বারবার দেখতে থাকবেন, বেসিকের শিটগুলো বারবার পড়তে থাকবেন, এবং টাইপ ওয়াইজ ম্যাথগুলো বারবার করতে থাকবেন। তাহলে দেখবেন আপনার কোঅর্ডিনেট জিওমেট্রিতে ইনশাআল্লাহ সমস্যা থাকবে না। আর তারপরে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ম্যাথ স্কুলের সাথেই থাকুন।